রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের নষ্টনীড়। আজকে গল্পের চতুর্থ পর্ব। পাঠক সমাজে প্রতিপত্তি লাভ করিয়া অমল এখন মাথা তুলিয়া উঠিয়াছে। আগে সে স্কুলের ছাত্রটির মতো থাকিত, এখন সে যেন সমাজের গণ্যমান্য মানুষের মতো হইয়া উঠিয়াছে। মাঝে মাঝে সবাই সাহিত্য প্রবন্ধ পাঠ করে, সম্পাদক ও সম্পাদকের দূত তাহার ঘরে আসিয়া বসিয়া থাকে, তাহাকে নিমন্ত্রণ করিয়া খাওয়ায়। নানা সভার সভ্য সভাপতি হইবার জন্য তাহার নিকট অনুরোধ আসে। ভূপতির ঘরে দাসদাসী আত্মীয় স্বজনের চোখে তাহার প্রতিষ্ঠা স্থান অনেকটা উপরে উঠিয়া গেছে। মন্দাকিনী এতদিন তাহাকে বিশেষ একটা কেহ বলিয়া মনে করে নাই। অমল ও চারুর হাস্যালাপ আলোচনাকে সে ছেলে মানুষই বলিয়া উপেক্ষা করিয়া পান সাজিত ও ঘরের কাজকর্ম করিত। নিজেকে সে উহাদের চেয়ে শ্রেষ্ঠ এবং সংসারের পক্ষে আবশ্যক বলিয়াই জানিত। অমলের পান খাওয়া অপরিমিত ছিল। মন্দার উপর পান সাজিবার ভার থাকাতে সে পানের অযথা অপব্যয় বিরক্ত হইত। অমলে চারুতে ষড়যন্ত্র করিয়া মন্দার পানের ভাণ্ডার প্রায় লুট করিয়া আনা তাহাদের একটা আমোদের মধ্যে ছিল। কিন্তু এই শৌখিন চোর দুইটির চৌর্য পরিহাস মন্দার কাছে আমোদজনক বোধ হইত না। আসল কথা, একজন আশ্রিত অন্য আশ্রিতকে প্রসন্ন চক্ষে দেখে না। অমলের জন্য মন্দাকে যেটুকু গৃহকর্ম অতিরিক্ত করিতে হইত, সেইটুকুতে সে যেন কিছু অপমান বোধ করিত। চারু অমলের পক্ষপাতী ছিল বলিয়া মুখ ফুটিয়া কিছু বলিতে পারিত না, কিন্তু অমলকে অবহেলা করিবার চেষ্টা তাহার সর্বদাই ছিল। সুযোগ পাইলেই দাসদাসীদের কাছেও গোপনে অমলের নামে খোঁচা দিতে সে ছাড়িত না। তাহারাও যোগ দিত। কিন্তু অমলের যখন অভ্যুত্থান আরম্ভ হইল, তখন মন্দার একটু চমক লাগিল। সে অমল এখন আর নাই। এখন তাহার সংকুচিত নম্রতা একেবারে ঘুচিয়া গেছে। অপরকে অবজ্ঞা করিবার অধিকার এখন যেন তাহারই হাতে। সংসারে প্রতিষ্ঠা প্রাপ্ত হইয়া যে পুরুষ অসংশয় অকুণ্ঠিতভাবে নিজেকে প্রচার করিতে পারে, যে লোক একটা নিশ্চিত অধিকার লাভ করিয়াছে, সেই সমর্থ পুরুষ সহজেই নারীর দৃষ্টি আকর্ষণ করিতে পারে। মন্দা যখন দেখিল অমল চারিদিক হইতে শ্রদ্ধা পাইতেছে, তখন সেও অমলের উচ্চ মস্তকের দিকে মুখ তুলিয়া চাহিল। অমলের তরুণ মুখে নবগৌরবের গৌরবোজ্জ্বল দীপ্তি মন্দার চক্ষে মোহ আনিল। সে যেন অমলকে নতুন করিয়া দেখিল। এখন আর পান চুরি করিবার প্রয়োজন রহিল না। অমলের খ্যাতি লাভে চারুর এই আর একটা লোকসান। তাহাদের ষড়যন্ত্রের কৌতুক বন্ধনটুকু বিচ্ছিন্ন হইয়া গেল। পান এখন অমলের কাছে আপনি আসিয়া পড়ে, কোনো অভাব হয় না। তাহা ছাড়া তাহাদের দুইজনে গঠিত দল হইতে মন্দাকিনীকে নানা কৌশলে দূরে রাখিয়া তাহারা যে আমোদ বোধ করিত, তাহাও নষ্ট হইবার উপক্রম হইয়াছে। মন্দাকে তফাতে রাখা কঠিন হইল। অমল যে মনে করিবে চারুই তাহার একমাত্র বন্ধু ও সমাজদার, ইহা মন্দার ভালো লাগিত না। পূর্বকৃত অবহেলা সে সুদে আসলে শোধ দিতে উদ্ধত। সুতরাং অমলে চারুতে মুখোমুখি হইলেই মন্দা কোনো ছলে মাঝখানে আসিয়া ছায়া ফেলিয়া গ্রহণ লাগাইয়া দিত। হঠাৎ মন্দার এই পরিবর্তন লইয়া চারু তাহার অসাক্ষাতে যে পরিহাস করিবে, সে অবসরটুকু পাওয়া শক্ত হইল। মন্দার এই অনাহুত প্রবেশ চারুর কাছে যত বিরক্তকর বোধ হইত, অমলের কাছে ততটা বোধ হয় নাই, এ কথা বলা বাহুল্য। বিমুখ রমণীর মন ক্রমশ তাহার দিকে যে ফিরিতেছে, ইহাতে ভিতরে ভিতরে সে একটা আগ্রহ অনুভব করিতেছিল। কিন্তু চারু যখন দূর হইতে মন্দাকে দেখিয়া তীব্র মৃদুস্বরে বলিত, ওই আসছেন,
তখন অমল বলিত, তাই তো জ্বালালে দেখছি। পৃথিবীর অন্য সকল সঙ্গের প্রতি অসহিষ্ণুতা প্রকাশ করা তাহাদের একটা দস্তুর ছিল। অমল সেটা হঠাৎ কি বলিয়া ছাড়ে। অবশেষে মন্দাকিনী নিকটবর্তিনী হইলে অমল যেন বলপূর্বক সৌজন্য করিয়া বলিত, তারপরে মন্দা বৌঠান, আজ তোমার পানের বাটায় বাটপাড়ির লক্ষণ কিছু দেখলে? মন্দা বলিত, যখন চাইলেই পাও ভাই, তখন চুরি করবার দরকার। অমল কহিত, চেয়ে পাওয়ার চেয়ে তাতে সুখ বেশি। মন্দা বলিত, তোমরা কি পড়ছিলে পড়ো না ভাই, থামলে কেন? পড়া শুনতে আমার বেশ লাগে। ইতিপূর্বে পাঠানুরাগের জন্য খ্যাতি অর্জন করিতে মন্দার কিছুমাত্র চেষ্টা দেখা যায় নাই, কিন্তু কলহি বলবত্তর। চারুর ইচ্ছা নহে অরসিকা মন্দার কাছে অমল পড়ে। অমলের ইচ্ছা মন্দাও তাহার লেখা শোনে। চারু বলিল, অমল, কমলাকান্তের দপ্তরের আলোচনা লিখে এনেছ, সে কি তোমার? মন্দা বলিল, বলেনি বা মুখ্য, তবু শুনলে কি একেবারেই বুঝতে পারিনে? তখন আর একদিনের কথা অমলের মনে পড়িল। চারুতে মন্দাতে বিন্দি খেলিতেছে। সে তাহার লেখা হাতে করিয়া খেলা সবাই প্রবেশ করিল। চারুকে শুনাইবার জন্যে সে অধীর। খেলা ভাঙিতেছে না দেখিয়া সে বিরক্ত। অবশেষে বলিয়া উঠিল, তোমরা তবে খেলো বৌঠান, আমি অখিল বাবুকে লেখাটা শুনিয়ে আসি গে। চারু অমলে চাদর চাপিয়া কহিল, আহ, বসো না, যাও কোথায়? বলিয়া তাড়াতাড়ি হারিয়া খেলা শেষ করিয়া দিল। মন্দা বলিল, তোমাদের পড়াও আরম্ভ হবে বুঝি, তবে আমি উঠি। চারু ভদ্রতা করিয়া কহিল, কেন, তুমিও শোনো না ভাই? মন্দা কহিল, না ভাই, আমি তোমাদের ওসব ছাইপাশ কিছুই বুঝি নে, আমার কেবল ঘুম পায়। বলিয়া সে অকালে খেলা ভঙ্গে উভয়ের প্রতি অত্যন্ত বিরক্ত হইয়া চলিয়া গেল। সেই মন্দা আজ কমলাকান্তের সমালোচনা শুনিবার জন্য উৎসুক। অমল কহিল, তা বেশ তো মন্দা বৌঠান, তুমি শুনবে সে তো আমার সৌভাগ্য। বলিয়া পাত উল্টাইয়া আবার কোড়া হইতে পড়িবার উপক্রম করিল। লেখার আরম্ভে সে অনেকটা পরিমাণ রস ছড়াইয়াছিল, সেটুকু বাদ দিয়া পড়িতে তাহার প্রবৃত্তি হইল না। চারু তাড়াতাড়ি বলিল, ঠাকুরপো, তুমি যে বলেছিলে জাহ্নবী লাইব্রেরি থেকে পুরনো মাসিক পত্র কতগুলো এনে দেবে। অমল কহিল, সে তো আজ নয়। চারু কহিল, আজই তো, বেশ ভুলে গেছো বুঝি? অমল কহিল, ভুলবো কেন, তুমি যে বলেছিলে। চারু বলিল, আচ্ছা বেশ, এনো না, তোমরা পড়ো, আমি যাই, পরেশকে লাইব্রেরিতে পাঠিয়ে দিগে। বলিয়া চারু উঠিয়া পড়িল। অমল বিপদ আশঙ্কা করিল। মন্দা মনে মনে বুঝিল, এবং মুহূর্তের মধ্যেই চারুর প্রতি তাহার মন বিষাক্ত হইয়া উঠিল। চারু চলিয়া গেলে অমল যখন উঠিবে কিনা ভাবিয়া ইতস্তত করিতেছিল, মন্দা ঈষৎ হাসিয়া কহিল, যাও ভাই, মান ভাঙাও গে। চারু রাগ করেছে, আমাকে লেখা শোনালে মুশকিলে পড়বে। ইহার পরে অমলের পক্ষে ওটা অত্যন্ত কঠিন। অমল চারুর প্রতি কিছু রুষ্ট হইয়া কহিল, কেন মুশকিল, কিসের মুশকিল? বলিয়া লেখা বিস্তৃত করিয়া ধরিয়া পড়িবার উপক্রম করিল। মন্দা দুই হাতে তাহার লেখা আচ্ছাদন করিয়া বলিল, কাজ নেই ভাই, পড়ো না। বলিয়া যেন অশ্রু সংবরণ করিয়া অন্যত্র চলিয়া গেল। চারু নিমন্ত্রণে গিয়াছিল। মন্দা ঘরে বসিয়া চুলের দড়ি বিনাইতেছিল। বৌঠান বলিয়া অমল ঘরের মধ্যে প্রবেশ করিল। মন্দা নিশ্চয়ই জানিত যে চারুর নিমন্ত্রণে যাওয়ার সংবাদ অমলের অগোচর ছিল না। হাসিয়া কহিল, আহা অমল বাবু, কাকে খুঁজতে এসে কার দেখা পেলে? এমনি তোমার অদৃষ্ট। অমল কহিল, বাঁ দিকের বিচলিও যেমন ডান দিকের বিচলিও ঠিক তেমনি, গর্দবের পক্ষে দুই সমান আদরে। বলিয়া সেইখানেই বসিয়া গেল। অমল বলিল, মন্দা বৌঠান, তোমাদের দেশের গল্প বলো, আমি শুনি। লেখার বিষয় সংগ্রহ করিবার জন্য অমল সকলের সব কথা কৌতূহলের সহিত শুনিত। সেই কারণে মন্দাকে এখন সে আর পূর্বের ন্যায় সম্পূর্ণ উপেক্ষা করিত না। মন্দার মনস্তত্ত্ব, মন্দার ইতিহাস এখন তাহার কাছে ঔৎসুক্যজনক।
কোথায় তাহার জন্মভূমি, তাহাদের গ্রামটি কিরূপ, ছেলেবেলা কেমন করিয়া কাটিত, বিবাহ হইল কবে, ইত্যাদি সকল কথাই সে খুঁটিয়া খুঁটিয়া জিজ্ঞাসা করিতে লাগিল। মন্দার ক্ষুদ্র জীবন বৃত্তান্ত সম্বন্ধে এত কৌতূহল কেহ কখনো প্রকাশ করে নাই। মন্দা আনন্দে নিজের কথা বকিয়া যাইতে লাগিল। মাঝে মাঝে কহিল, কি বকছি তার ঠিক নাই। অমল উৎসাহ দিয়া কহিল, না, আমার বেশ লাগছে, বলে যাও। মন্দার বাপের একখানা গোমস্তা ছিল। সে তাহার দ্বিতীয় পক্ষে স্ত্রীর সঙ্গে ঝগড়া করিয়া একদিন অভিমানে অনশনব্রত গ্রহণ করিত। অবশেষে ক্ষুধার জ্বালায় মন্দাদের বাড়িতে কিরূপে গোপনে আহার করিতে আসিত এবং দৈবাৎ একদিন স্ত্রীর কাছে কিরূপে ধরা পড়িয়াছিল, সেই গল্প যখন হইতেছিল এবং অমল মনোযোগের সহিত শুনিতে শুনিতে সকৌতুকে হাসিতেছে, এমন সময় চারু ঘরের মধ্যে আসিয়া প্রবেশ করিল। গল্পের সূত্র ছিন্ন হইয়া গেল। তাহার আগমনে হঠাৎ একটা জমাট সভা ভাঙিয়া গেল, চারু তাহা স্পষ্টই বুঝিতে পারিল। অমল জিজ্ঞাসা করিল, বৌঠান, এত সকাল সকাল ফিরে এলে যে? চারু কহিল, তাই তো দেখছি, বেশি সকাল সকালই ফিরেছি, বলিয়া চলিয়া যাইবার উপক্রম করিল। অমল কহিল, ভালোই করেছ, বাঁচিয়েছ আমাকে। আমি ভাবছিলুম কখন না জানি ফিরবে। মন্মথ দত্তের সন্ধ্যার পাখি বলে নতুন বইটা তোমাকে পড়ে শোনাবো বলে এনেছি। চারু কহিল, এখন থাক, আমার কাজ আছে। অমল কহিল, আজ থাকে তো আমাকে হুকুম করো, আমি করে দিচ্ছি। চারু জানিত অমল আজ বই কিনিয়া আনিয়া তাহাকে শুনাইতে আসিবে। চারু ঈর্ষা জন্মাইবার জন্য মন্মথর লেখার প্রচুর প্রশংসা করিবে এবং অমল সেই বইটাকে বিকৃত করিয়া পড়িয়া বিদ্রূপ করিতে থাকিবে। এই সকল কল্পনা করিয়াই অধৈর্যবশত সে অকালে নিমন্ত্রণ গৃহের সমস্ত অনুনয় বিনয় লঙ্ঘন করিয়া অসুখের ছুতায় গৃহে চলিয়া আসিতেছে। এখন বারবার মনে করিতেছে, সেখানে ছিলাম ভালো, চলিয়া আসা অন্যায় হইয়াছে। মন্দাও তো কম বেহায়া নয়, একলা অমলের সহিত এক ঘরে বসিয়া দাঁত বাহির করিয়া হাসিতেছে। লোকে দেখিলে কি বলিবে? কিন্তু মন্দাকে একথা লইয়া ভর্ৎসনা করা চারুর পক্ষে বড় কঠিন। কারণ মন্দা যদি তাহারই দৃষ্টান্তের উল্লেখ করিয়া জবাব দেয়, কিন্তু সে হইল এক আর এ হইল এক। সে অমলকে রচনায় উৎসাহ দেয়, অমলের সঙ্গে সাহিত্যালোচনা করে, কিন্তু মন্দার তো সেই উদ্দেশ্য আদবেই নয়। মন্দা নিঃসন্দেহেই সরল যুবককে মুগ্ধ করিবার জন্য জাল বিস্তার করিতেছে। এই ভয়ঙ্কর বিপদ হইতে বেচারা অমলকে রক্ষা করা তাহারই কর্তব্য। অমলকে এই মায়াবিনীর মতলব কেমন করিয়া বুঝাইবে? বুঝাইলে তাহার প্রলোভনে নিবৃত্তি না হইয়া যদি উল্টা হয়? বেচারা দাদা, তিনি তাহার স্বামীর কাগজ লইয়া দিনরাত খাটিয়া মরিতেছেন, আর মন্দা কিনা কোনটিতে বসিয়া অমলকে ভুলাইবার জন্য আয়োজন করিতেছে। দাদা বেশ নিশ্চিন্ত আছেন, মন্দার উপরে তার অগাধ বিশ্বাস। এই সকল ব্যাপার চারু কি করিয়া স্বচক্ষে দেখিয়া স্থির থাকিবে? ভারী অন্যায়। কিন্তু আগে অমল বেশ ছিল। যেদিন হইতে লিখিতে আরম্ভ করিয়া নাম করিয়াছে, সেই দিন হইতেই যত অনর্থ দেখা যাইতেছে। চারুই তো তাহার লেখার গোড়া। কুক্ষণে সে অমলকে রচনায় উৎসাহ দিয়াছিল, এখন কি আর অমলের পরে তাহার পূর্বের মতো জোর খাটিবে? এখন অমল 5 জনের আদরের স্বাদ পাইয়াছে, অতএব একজনকে বাদ দিলে তাহার আসে যায় না। চারু স্পষ্টই বুঝিল, তাহার হাত হইতে গিয়া 5 জনের হাতে পড়িয়া অমলের সমূহ বিপদ। চারুকে অমল এখন নিজের ঠিক সমকক্ষ বলিয়া জানে না। চারুকে সে ছাড়াইয়া গেছে। এখন সে লেখক, চারু পাঠক। ইহার প্রতিকার করিতেই হইবে। আহা, সরল অমল, মায়াবিনী মন্দা, বেচারা দাদা। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার
ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই গল্পেরই পঞ্চম পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।